সিকান্দার শাহ, রাইহা জুবায়ের রিপ্তি। পর্ব ৪-এর শেষ অংশ। কি হলো আবার? বিয়েটা সামনের মাসে নয়, এ মাসেই আজ থেকে গুনে গুনে ৬ দিন পর ১৪ তারিখে ফিক্সড করতে বল। শুভ কাজে দেরি করতে হয় না, এটা আমি বলবো। ফোনটা তোর চাচার কাছে নিয়ে যা। নাদিম ফোনটা নিয়ে সেলিম মির্জার কাছে দিল। নাদিম ইশারায় বল, সিকান্দার কথা বলবে। সেলিম মির্জা ফোনটা কানে নিতেই সিকান্দার বল, বিয়েটা এই মাসের ১৪ তারিখে ফিক্সড করুন গো। সেলিম মির্জা হকচকা খেয়ে গেলেন। কিন্তু, কোনো কিন্তু মিন্তু সম্ভব নয়, এসব শুনতে ইচ্ছুক নই আমি এ মাসেই ১৪ তারিখ বিয়ে করতে চাই। আচ্ছা তাই হবে গু। সেলিম মির্জা ফোনটা নাদিমকে দিয়ে সালমান মির্জার দিকে চেয়ে বল, সালমান তোর কোনো অসুবিধা না হলে আমরা এই মাসেই বিয়েটা সেরে ফেলতে চাই। আগামী ১৪ তারিখ। সালমান মির্জার ভ্রু কুঁচকে আসল। তুমি তো ভাইজান আগামী মাসের ৫ তারিখ বললে গ। সিকান্দার এ মাসেই সেরে ফেলতে চাচ্ছে বিয়েটা। তোর অসুবিধা হবে? টাকার টেনশন থাকলে আমি। না ভাইজান, আমার কোনো অসুবিধা নেই। আর টাকার সংকটও নেই আমাদের। আমরা পারবো। বিয়েটা তাহলে কোনো কমিউনিটি সেন্টারে করা যাক। এত কম সময়ে আমরা বাড়িতে করতে পারব না, ভুল হবে। সিকান্দারেরও হয়তো আপত্তি থাকবে না এতে। যেটা ভালো হয়। আমাদের তরফ থেকে সবেতেই হ্যাঁ। তাহলে আজ উঠি। ১৪ তারিখ বিয়ে। এর আগে কেনাকাটা মানুষজন ইনভাইট দেওয়া সব সেরে ফেলব। সাইদা মির্জারা চলে গেলেন। এতক্ষণ চুপচাপ বসেছিল মুনতাহা। কিন্তু এবার উঠে চলে আসলো রুমে। ১৪ তারিখ তার বিয়ে। হাতে মাত্র ৬ দিন আছে। লোকটাকে তো তার এখনো চেনাই হলো না পুরোপুরি ভাবে গু। মুনতাহা যখন কথাগুলো ভেবে পুরো রুম জুড়ে পায়চারি করছিল, ঠিক তখনই তার ফোনটা বেজে উঠে। মুনতাহা ফোনের দিকে তাকায়। সিকান্দারের নাম্বারটা দেখে সাথে সাথে হাতে নিয়ে রিসিভ করে কানে নিতেই ওপাশ থেকে ভেসে আসে, কংগ্রাচুলেশনস মনউ। কিসের জন্য? দুনিয়ার সব নাম পরিচয় পেরিয়ে আপনার শেষ পরিচয় হতে যাচ্ছে আপনি সিকান্দার শাহ এর মাহরাম। কথাটাই কি যেন একটা ছিল। মুনতাহার শির দ্বারা বেয়ে একটা শীতল অনুভূতি বয়ে গেল। বুকের ভেতরটায় ধক করে উঠল। আমার আপনাকে পুরোপুরি চেনার সময় হয়ে উঠল না ঘি। আমাদের কোনো লাভ ম্যারেজ হচ্ছে না মন। অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে। অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে। আমাকে চেনার জন্য পুরো একটা জীবন পড়ে আছে আপনার। সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন। আপনি ঠকবেন না ঘি। তার উপর ভরসা করে তো আমি বারবার ঠকে যাই। সব কিছু হারিয়ে ফেলি। সুখ, মানুষ, সব। আমার এখন ভয় হয়। প্রতিটি হারানোর পেছনে আছে কোনো না কোনো দোয়ার জবাব। আল্লাহ জানেন কি রাখা আপনার জন্য ভালো আর কি সরিয়ে রাখা আপনার জন্য উত্তম। যা আপনার জীবন থেকে হারিয়ে গেছে তা আপনার জন্য কল্যাণকর ছিল না, এটা বিশ্বাস করুন। আর যা আপনার জীবনে পাঠানো হচ্ছে তা গ্রহণ করুন। দেখবেন জীবন কতটা সুন্দর আর সহজ গো। আমি এভাবে কখনো ভেবে দেখিনি আপনার মতো করে গভীরভাবে। কেউ হয়তো আপনাকে এভাবে বলেনি, তাই ভাবেননি। শুনুন মন, আমি আপনাকে প্রতিটি সেকেন্ডে অনুভব করি। যদিও আপনার আমার দূরত্ব এখন এক আলোকবর্ষ দূরে। কিন্তু বিশ্বাস করুন, আমার হৃদয়ের পুরোটা জুড়ে কেবল আপনিই থাকেন। আমি আপনার অপেক্ষায়। আপনি আসুন, আমার অর্ধেক দিন পূর্ণ করে। লোকটা এত সুন্দর কথা বলে। মুনতাহার হৃদয় পর্যন্ত স্পর্শ করে ফেলে। এই মানুষটার সাথে যদি তার আগে পরিচয় হতো, তাহলে কি এত দ্বিধাদ্বন্দ্বে ভুগতে হতো তাকে? আপনি অসম্ভব সুন্দর মনের একজন মানুষ গো। আপনিও কেবল আপনার চোখেই।
এটাই কি যথেষ্ট নয় আপনার জন্য? জবি, এটাই আমার জন্য যথেষ্ট। আমাদের দেখা হচ্ছে কাল। বিয়ের কেনাকাটা করতে হবে। আসবেন তো? আমি অপেক্ষা করব আপনার। আসব। ভার্সিটি শেষে আসবেন? কাল ক্লাস আছে আমার। শিওর। আমি ভার্সিটির বাহিরেই অপেক্ষা করব। আপনি ক্লাস শেষ করেই আসবেন। ঠিক আছে। রাখছি তবে। জবি, রাখুন। মুনতাহা কেটে দিল ফোন। সবটা এখন সে ভাগ্যের উপর ছেড়ে দিবে। দেখা যাক ভাগ্য তাকে কোথায় আর কতদূর নিয়ে যেতে পারে। আল্লাহ সব সময় সবাইকে একাটানা কষ্টে রাখেন না। মুখ তুলে অবশ্যই তাকান। সিকান্দারের ফোনটা কেটে যেতেই মেসেজ আসে ফোনে। ফোনের দিকে তাকায়। নাদিম ছবি পাঠিয়েছে মুনতাহার। এই দীর্ঘ 14 বছরে মুনতাহার একটি ছবিও সে তার কাছে রাখেনি। নাদিম কয়েকবার পাঠাতে চেয়েছিল, কিন্তু সিকান্দার মানা করায় আর পাঠায়নি। আজ বিয়েটা পুরোপুরি ঠিক হওয়ার পর সিকান্দার নিজ থেকে মুনতাহার একটা ছবি চেয়েছিল। বাট নাদিম মুনতাহার নিকাব পরা ছবি পাঠিয়েছে। নিচে হাসির ইমোজি দিয়ে লিখেছে, এতদিন পাঠাতে চেয়েছি, ছবি দেখতে চাসনি। আজ নিজ থেকে চেয়েছিস বলে এই ছবি পাঠালাম। সিকান্দার মুচকি হাসল। এত বছর যখন সে ধৈর্য ধরে অপেক্ষা করতে পেরেছে, আর 6টা দিনও পারবে তার ফোনটা মুনতাহার ছবিবিহীন থাকতে। সিকান্দার ফোনটা পকেটে ভরে আকাশ পানে তাকায়। কিছুক্ষণ চুপ থেকে বলে উঠে, ইয়া রব, দেখুন আমার ইন্তেজারের মুহূর্ত শেষের পথে। সাথে সাথে আকাশের বুক চিরে ঝুম বৃষ্টি নামল। সিকান্দার সেই বৃষ্টির পানিগুলো আঙুল দিয়ে ছুঁয়ে দেখল। রব যখন তার কোনো বান্দার উপর খুশি হন তখন তিনি তার বাসায় মেহমান পাঠান। আরও খুশি হলে রহমতের বৃষ্টি দেন। তারপর আরও খুশি হলে তখন সেই ঘরে কন্যা সন্তান দান করেন। পরের দিন ভার্সিটিতে এসে মুনতাহা ইলাকে তার বিয়ের খবরটা জানালে ইলা অবাক হয়। সে জানত মুনতাহা আর অর্ণবের রিলেশনের বিষয়টা, কিন্তু কখনো দেখা হয়নি। আর এটাও জানে না যে অর্ণব নামের ছেলেটা স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে। এখন সেই বাড়িরই সেই প্রেমিকেরই বড় ভাইয়ের সাথে বিয়েটা ঠিক ভালো চোখে দেখছে না ইলা। শান্ত কণ্ঠেই প্রশ্ন করল, তোমাকে কি এই বিয়েটাতে জোর করা হয়েছে মুন? যদিও এক প্রকার জোর করেই রাজি করানো হয়েছে তাকে। পারিবারিক সব কিছু তো আর সবাইকে বলা যায় না। এমনটা মনে হলো কেন তোমার ইলা? না মানে জেনে শুনে ও বাড়ির বউ হতে চাইছ যে? বিষয়টা খুবই দৃষ্টিকটু দেখাচ্ছে, তাই না? হুই, দেখা যাক কি হয়। এক সেকেন্ড, তুমি অর্ণবের সাথে রিভেঞ্জ নেওয়ার জন্য এমনটা করছো না তো? আমার তোমাকে তেমন মেয়ে মনে হয় না। কিন্তু তোমার এই বিয়েতে রাজি হওয়ার লজিকটা ঠিক বুঝছি না আগে। আমি নিজেও আশ্চর্যান্বিত হচ্ছি নিজেকে নিয়ে। তুমিও কি কনফিউজড এটা নিয়ে? হুই। ছেলে কেমন? ভালো। দেখতে শুনতে সুন্দর? ব্যবহার কেমন? ছেলে ভালো। দেখতে শুনতে অসাধারণ। ব্যবহার অমায়িক। ওই ছেলেই বা কেমন জেনে শুনে ছোট ভাইয়ের প্রেমিকাকে বিয়ে করতে চাইছে? আমিও এটা ধরতে পারছি না। যতদূর শুনেছি উনি আমাকে ভালোবাসে। কিন্তু উনাকে ফার্স্ট দেখলাম আমি বিয়েতে না করায় যখন উনি হন্তদন্ত হয়ে আমাদের বাড়িতে আসলেন। তাহলে কিভাবে কি হলো আমি সত্যি বুঝতে পারছি না। আমার মাথা কাজ করে না গি। আজ তো আসবে বললে। দেখাবে তো তোমার উডবি হাসব্যান্ডকে? অবশ্যই। ক্লাস শেষ করে তারা ডিপার্টমেন্ট থেকে বের হয়ে নিচে আসতেই দেখল গাড়ির সামনে হেলান দিয়ে ফোন টিপছে সিকান্দার। আশেপাশের মেয়েরা তাকিয়ে আছে। ইলাও ডিপার্টমেন্ট থেকে বেরিয়ে মুখের সামনেই আচমকা এমন এক হ্যান্ডসাম ছেলেকে দেখে অতি আশ্চর্যান্বিত হল। ভার্সিটির নতুন কোনো লেকচারার নাকি?
ইলার আবার ফেসবুকে গল্প পড়ার বদভ্যাস আছে। এমন অনেক গল্পই পড়েছিল যেখানে ভার্সিটির লেকচারার অনেক হ্যান্ডসাম সুন্দর হয় আর ভার্সিটির সাধারণ ব্রিলিয়ান্ট মেয়ের সাথে প্রেম তারপর বিয়ে হয়। ইলার তেমন ভাব হল। ব্লাশ করল কিঞ্চিত। মুনতাহার বাহু ধরে বলল, হায় আল্লাহ, এত সুন্দর হ্যান্ডসাম লোকটা কে? আমাদের ডিপার্টমেন্টের লেকচারার নাকি? শুনেছিলাম নতুন লেকচারার জয়েন হবে। উনি কি তিনি? মুনতাহা আর চোখে তাকাল সিকান্দারের দিকে। ডার্ক ব্লু রঙের ইন করা শার্ট, যার হাতা কনুই অবধি গোটানো, বা হাতে ব্ল্যাক ঘড়ি, চুলগুলো সুন্দর মতো সেট করা। দারুণই তো দেখাচ্ছে। সেজন্যই তো মেয়েগুলো তাকিয়ে দেখছে চলতি পথে। মুনতাহা ইলাকে নিয়ে সিকান্দারের সামনে গিয়ে সালাম দিল। সিকান্দার ফোনে তাদের বিয়ের স্টেজ ডেকোরেশনের ডেমো ছবি দেখছিল। মুনতাহার গলার স্বর শুনে সাথে সামনে তাকিয়ে সালামের জবাব দিয়ে বলল, ক্লাস শেষ আপনার? জিবিউ। তাহলে চলুন যাওয়া যাক। পাশে যে ইলা নামের একটা মেয়ে আছে সিকান্দার যেন ভ্রুক্ষেপই করল না। মুনতাহা নিজেই পরিচয় করিয়ে দিয়ে বলল, আমার ফ্রেন্ড ইলা। সিকান্দার না তাকিয়েই বলল, ও আচ্ছা, নাইস টু মিট ইউকে। ইলা অবাক হল। হায় এ লোক তাহলে মুনতাহার উডবি হাসব্যান্ড। আর এতক্ষণ সে কি না কি ভাবছিল। আর তাছাড়া আরও একটা কথা হলো, এই লোক তো ইলার দিকে তাকালো অবধি না। তাদের মধ্যে কথাও হলো না। তাহলে নাইস টু মিট ইউ বলল কোনো বেসিসে? সিকান্দার গাড়ির দরজা খুলে দিয়ে বলল, মন আসুনখ। মুনতাহা ইলাকে জিজ্ঞেস করল, যাবা তুমি সাথে? ইলার সাথে বলল, না তুমি যাও। আমার কাবাব মে হাড্ডি হওয়ার ইচ্ছে নাই। যাই হোক বেড়া দেখতে কিন্তু সেই। তোমাকে নিয়ে ভীষণ লয়াল বোধ হয়। সেজন্যই তো আমার দিকে তাকিয়ে কথা অবধি বলল না। যাও তুমি যাও, পরে কথা হবে। ইলা চলে যেতেই মুনতাহা গিয়ে গাড়িতে উঠে বসল। শপিং মলে বাড়ির আর বাকি সদস্যরা অপেক্ষা করছে তাদের। সেজন্যই সিকান্দার একটু তাড়া দিয়েছিল। মুনতাহা উঠতেই সিকান্দার ও উঠে বসল। গাড়ি স্টার্ট দিতেই মুনতাহা বলল, আপনি আমার ফ্রেন্ডের সাথে কথা কেন বললেন না? তাকালেন অবধি না গি। সিকান্দার গাড়ি চালাতে জবাব দিল, আপনি সামনে থাকলে আমার আর কারোর দিকে তাকাতে ইচ্ছে করে না মন। তাহলে কি আমি সামনে না থাকলে তখন তাকান? তখন মাথা নিচু রেখে নিজের দৃষ্টির হেফাজত করি। আর এটা আমার জন্য ফরজ। চলবে?